বাংলাদেশ যদি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সেখানে যায়, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিনিধিত্ব করবে কে? এগুলো নানা জটিলতা যে আছে, এগুলো নিয়েই হয়তো কিছুটা কূটনৈতিক তৎপরতা আছে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা, ভারত, বাংলাদেশ এরকম একটা অক্ষশক্তি তৈরি করতে চায়। মূল পরিকল্পনা হচ্ছে চীনকে কিভাবে তারা কন্টেইন করবেন। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফর করেছেন। এরপর দীনেশ ত্রিবেদীর তৎপরতা আমরা লক্ষ্য করলাম। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি ধারাবাহিক বৈঠক করলেন। বৈঠকের পর তিনি আবার আমরা গতকালকে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি গিয়ে সাক্ষাৎ করেছেন। যে বার্তাটুকু ফ্যাক্সে দেওয়া, টেলিফোনে দেওয়া যায়, সেই বার্তাটুকু তিনি এভাবে না গিয়ে সশরীরে গিয়ে সাক্ষাৎ করেছেন। এই কূটনীতি এবং রাজনীতিতে এই সাক্ষাৎ কতটুকু গুরুত্বপূর্ণ, আপনারা একটু বিশ্লেষণ শুনতে চাই। সাক্ষাতের একটা সামাজিক গুরুত্ব আছে, কিন্তু যেটা হবার সেটা তো নানাভাবেই তারা সিদ্ধান্ত নিতে পারেন। সাক্ষাতের মধ্যে দিয়ে এরা জনগণকে দেখান কিংবা অন্য অনেককে দেখান। একটা গল্প এরকম আছে যে ফিলিপাইনের যখন স্বৈরশাসকের ভূমিকায় নেমে গেলেন ইমেলদা মার্কোস, তখন তিনি তার অফিস রুমে নাকি তার পিছনে একটা ছবি টানিয়ে রাখতেন, যেখানে সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার করমর্দনের একটা ছবি ছিল। তবে যখনই কেউ ছবি তুলতে যেত, পিছনের ওই ছবিটা দেখাতো, তিনি জনগণকে দেখাতেন, দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু আমার করমর্দন হচ্ছে। আমাদের এখানেও দেখবেন এরকম আছে, অনেকেই দলের বড় নেতার সঙ্গে কোনো ছবি থাকলে সেটাকে বাঁধিয়ে রাখেন, তার মানে তিনি কর্মী সমর্থককে দেখান যে দেখো আমার সঙ্গে কিন্তু তার একটা ভালো যোগাযোগ আছে। তো এইরকম করে আমার মনে হয় এই পাবলিক সাইকোলজিটাকেই হয়তো ডিল করার জন্য কখনো কখনো তারা ব্যক্তিগতভাবে দেখা করে। কিন্তু যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, দেখুন সার্জিও গোর এসেছিলেন, তিনি কিন্তু এখানে অনেকের সঙ্গে কথা বলে গেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। কেন তিনি দেশের মধ্যে সরকারের বাইরেও অন্যদের সঙ্গে কথা বললেন? সেখানে জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেছেন, এগুলো তিনি বলে গেছেন। আবার দেখলাম ভারতের একজন প্রতিনিধি, তিনি এসে আবার জামাতের নেতাদের সঙ্গে কথা বলে গেছেন। ফলে এত যে তৎপরতা চলছে, তার ভেতরের অন্তঃস্রোতটা কী সেটাও আমাদের দেখতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা মর্যাদার জায়গা থাকে। কোনো রাষ্ট্র কিন্তু জাতিসংঘের বিচারে ছোট বা বড় নয়। যদি জাতিসংঘে সাধারণ পরিষদে ভোটাভুটির প্রশ্ন আসে, প্রত্যেক রাষ্ট্রের তো একটা ভোট, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও একটা মর্যাদার জায়গা থাকবে না? সেটা আমাদের প্রতিবেশীদের সঙ্গেও তেমন থাকবে, দূরবর্তী প্রতিবেশীর সঙ্গেও থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক পার্শ্ববর্তী দেশগুলোর, তখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন, ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মালদ্বীপ, তাদের সম্পর্ক কেমন, আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন। ওইদিকে সামান্য একটু যোগাযোগ আছে ভারতের সঙ্গে আফগানিস্তানের। তাহলে ভারতের চারপাশে যে দেশগুলো আছে, তাদের সবার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কটা একটু বৈরিতাপূর্ণ। বাংলাদেশের সঙ্গেও সম্পর্কটা হচ্ছে একটু বলবো না, একটা দাদাগিরি সম্পন্ন। আমরা হয় দাদাগিরি সম্পর্ক দেখছি, না হলে দা কুমড়া সম্পর্ক দেখছি। এই দুটোর হাত থেকে তো আমরা একটা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীমূলক সম্পর্ক দেখতে চাই। সেক্ষেত্রেও আমরা মনে করি যে এই যে সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতিগুলো হচ্ছে, ভারতে একটা সম্মেলন হচ্ছে ব্রিক্সের, বাংলাদেশ তো ব্রিক্সের কোনো সদস্য না। তো ব্রিক্সের সম্মেলনে যদি বাংলাদেশকে কখনো আমন্ত্রণ জানায়, তাহলে বাংলাদেশকে তো আমন্ত্রণ জানাবেন, তাই না? কিন্তু আমন্ত্রণটা এমন কৌশলে জানানো হলো, তাতে কি সম্মান জানানো হলো না অসম্মান করা হলো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিমস্টেকের প্রধান হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো বাংলাদেশ কি শুধু প্রধানমন্ত্রী বিমস্টেকের হিসেবেই যাবেন? তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। এইটাকে কেন্দ্র করে কিন্তু দুই ধরনের মেসেজ আছে। এটা কি তাহলে ভারত ভুল করে করলো না ইচ্ছা করে করলো? আচ্ছা, ইচ্ছা করে যদি করে থাকে, আর বাংলাদেশ যদি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সেখানে যায়, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিনিধিত্ব করবে কে? এগুলো নানা জটিলতা যে আছে, এগুলো নিয়েই হয়তো কিছুটা কূটনৈতিক তৎপরতা আছে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা, ভারত, বাংলাদেশ এরকম একটা অক্ষশক্তি তৈরি করতে চায়। মূল পরিকল্পনা হচ্ছে চীনকে কিভাবে তারা কন্টেইন করবেন। এই চীনকে কন্টেইন করার ক্ষেত্রে এমনি আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে করেছেন। ওইটার কন্টিনিউ যেহেতু বিএনপি করছে,
আবার ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা ভালো, ফলে আমেরিকা হচ্ছে এমন একটা পয়েন্ট যার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রক্ষা করতে চায়, ইন্ডিয়াও সম্পর্ক রক্ষা করতে চায়, এবং দুইজনে মিলে আবার একসঙ্গে তিনজনে মিলে একটা সম্পর্কে গঠিত হতে পারে কিনা, এই ধরনের নানা কূটনৈতিক তৎপরতা আছে। সেই তৎপরতার মধ্যে মূলত দেখতে হবে জনগণের স্বার্থটা কীরকম। কোনো দেশের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে যে সম্পর্কই থাকুক না কেন, সেই সম্পর্ক জনগণের জীবনের উপর তার কী প্রভাব ফেলে, আমাদের কৃষিতে কী প্রভাব পড়বে এই চুক্তিটার, আমাদের শিল্পে কী প্রভাব পড়বে, আমাদের ভূ রাজনীতিতে কী প্রভাব পড়বে, সেটা নিয়ে আজকে প্রচণ্ড ডিবেট হওয়ার কথা ছিল, বিতর্ক হওয়ার কথা ছিল। সেই বিতর্কগুলো হচ্ছে না, বরঞ্চ আমরা দেখলাম এই সমস্ত কূটনৈতিক তৎপরতার আড়ালে চাপা পড়ে গেল আমাদের এই রাষ্ট্রকে সামনে রেখে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করার জায়গা। এবং ইতিমধ্যে আপনারা দেখেছিলেন যে মুহূর্তে সার্জিও গোর বাংলাদেশে আসছেন, সেই সময় আমরা আবার দেখেছিলাম যে কিছু কিছু দলের এমন কিছু তৎপরতা যাতে নজরটা ওই দিকে ঘুরে যায়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যখন এসেছিলেন, সেই সময় আমরা দেখেছিলাম ওই একদিকে হবিগঞ্জ আর একদিকে সিলেট, এই সমস্ত জায়গায় দারুণ তৎপরতা, মানে একটা সহিংস পরিস্থিতি তৈরি করা যাতে নজরটা ঢাকায় কি হচ্ছে এটার চাইতে হবিগঞ্জে কি হচ্ছে এদিকে চলে যায়। ফলে এগুলো নিয়ে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশ, আমাদের তো আমাদের কাছে সবচেয়ে বড় হওয়ার কথা না। 18 কোটি মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ, আমরা অতীতের তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু বর্তমানটা কেমন চলছে, ভবিষ্যৎটা কীভাবে চলবে, আলোচনার মূল প্রতিপাদ্য এই জায়গাগুলোতে হওয়া দরকার ছিল। কিন্তু সেগুলো না হয়ে আমরা কিন্তু অন্য অনেক বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ছি, যা আমাদের বেকার সমস্যার যে তীব্রতা বলি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলি, বিদ্যুৎ সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ বলি, আর সবচেয়ে বড় কথা সামাজিক ক্ষেত্রে যে একটা প্রচণ্ড নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, সেটা নারীর উপর আক্রমণ বলি, সেটা জনজীবনের উপর আক্রমণ বলি, সেগুলো আলোচনাটায় আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে রক্ষা করা যেত।